ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ। কাকরাইলে উল্লাস, আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্র দলের অবরোধ, যান চলাচল বন্ধ। অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন চলছে। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন কর্মকর্তারা। 9 মাসে রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী, যান চলাচল বিঘ্নের তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে। ভারতের দিল্লিতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে 6 জনের প্রাণহানি, 5 রাজ্যে নতুন করে অতিবৃষ্টির সতর্কতা জারি। শুনছিলেন শিরোনাম, স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানো স্থগিতাদেশ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এর ফলে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে আর কোনো বাধা নেই। অন্যথায় আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হবে সরকার। 26 মের মধ্যে শপথ পড়াতে হবে। এদিকে রিটকারী আইনজীবী আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়ে বলেছেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ নিতে পারবেন না ইশরাক হোসেন। আদালত আরো বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। হাই কোর্ট অব দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এ নিয়ে আরো খবর জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রিটের আদেশে আদালত আর কি বলেছেন, এ নিয়ে দুপক্ষের আইনজীবীদের বক্তব্যের বিস্তারিত জানাবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর যেই রিটটি ছিল সেই রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট খারিজের পক্ষে যুক্তি তুলে ধরেছেন বিচারপতি যে এই রিটটি যিনি করেছেন তার এই রিট করার কোনো আইনগত অধিকার নেই, অর্থাৎ তিনি এই রিটটি করার জন্য সঠিক ব্যক্তি নন এবং তিনি এই আদেশে নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে যে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেছেন এই আদেশের বিরুদ্ধে তার সংক্ষুব্ধ হওয়ার মতো কোনো আইনগত অধিকার নেই বলেই মূলত রিটটি খারিজ করা হয়েছে। এটি হচ্ছে বিএনপির আইনজীবীদের এবং ইশরাকের যারা আইনজীবী ছিলেন তারা 2 দিন এই বিষয়গুলো আদালতে তুলে ধরেছেন যে যিনি এই রিটটি করেছেন তার লুকাস স্ট্যান্ডার্ড নাই, অর্থাৎ তিনি এর জন্য উপযুক্ত ব্যক্তি নন এবং তার এখানে এটি জনস্বার্থে রিট করার কোনো আইনগত অধিকার নেই। এই বিষয়টিকে মূলত আমলে নিয়ে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দিয়েছেন। তবে রিটকারীর আইনজীবীরা বলছেন যে শুধু একটি বিষয়কে আমলে নিয়ে রিটটি যেহেতু খারিজ করেছেন, অন্যান্য বিষয়গুলোকে আমলে নেওয়া হয়নি। কারণ এখানে যে অভিযোগগুলো তারা তুলেছিলেন রিটে, যে ইশরাক হোসেন এই মামলাটি যখন করেছিলেন 2020 সালে তখন তিনি নির্বাচন বাতিল চেয়েছিলেন। পরবর্তীতে 5 আগস্টের পরে তিনি যখন মামলাটির আবেদন করেছেন নতুন করে, তখন তিনি এখানের আবেদনের ধরন বদলে তিনি নিজে মেয়র হিসাবে নিজেকে ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি এখানে
সাক্ষী যে তালিকা সেটি পরিবর্তন করেছিলেন। স্বাক্ষর তার আবেদনে দুই ধরনের হয়েছিল, এটিও আদালতে রিটকারী আইনজীবীরা তুলে ধরেছেন। দুটি বিষয় এখানে এখন আলোচ্য বিষয়। একটি হচ্ছে ইশরাকের পক্ষের আইনজীবীরা বলছেন যে যেহেতু হাইকোর্টে রিটটি খারিজ করে দিয়েছে, 26শে মের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়াতে হবে, না হলে এটি আদালত অবমাননার শামিল হবে এবং তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তারা আদালত অবমাননার অভিযোগ তুলবেন। এটি হচ্ছে ইশরাকের আইনজীবীদের জোরালো দাবি এবং তারা এই যুক্তি তুলে ধরেছেন এবং তারা মনে করেন যে ইশরাক হোসেনকে আর শপথ পড়ানোর ব্যাপারে আইনগত কোনো বাধা নেই। তবে রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা তিনি যেটি বলেছেন যে তারা এই রিটের বিরুদ্ধে, এই যে খারিজ হয়েছে হাইকোর্টের যে আদেশটি হয়েছে, এই আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন। এই আপিলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পড়াতে পারবেন না, এটি হচ্ছে তাদের যুক্তি এবং তারা আপিল নিষ্পত্তি করা পর্যন্ত এই শপথ না পড়ানোর জন্য তারা অনুরোধ জানাবেন। তবে তারা যেটি জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী যে তারা এই হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন, আজকের মধ্যে আপিল করার চেষ্টা করবেন চেম্বার আদালতে। আজকে না পারলে তারা রোববার সোমবারের মধ্যে আপিলটি করবেন এবং আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসাবে, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়াতে পারবে না বলে এটি হচ্ছে রিটকারী আইনজীবীর যুক্তি। এই দুই যুক্তিতে আইনজীবীরা বক্তব্য দিয়েছেন এবং এই হচ্ছে আজকে হাইকোর্টের আদেশের ফলে দুই পক্ষের আইনজীবীদের অবস্থান। নাফি। এদিকে হাইকোর্টে রিট খারিজ হওয়ার পরপরই কাকরাইলে উল্লাস করেছেন ইশরাক সমর্থকরা। তবে উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে আরও তথ্য জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিউল আহমেদ। সিউল, কি বলছেন এখন ইশরাক সমর্থকরা, জানাবেন। নাফি, আসলে হাইকোর্ট থেকে যখন রিট খারিজ হয়ে গেল তখনের পর থেকে আসলে তাদের মধ্যে এক ধরনের উল্লাস দেখা গেছে। কারণ আপনি জানেন যে গত 8 দিন যাবত তারা আন্দোলন করে আসছিল, আজকে সহ 8 দিন, এবং রোদে বৃষ্টিতে পুরে তারা আন্দোলন করছেন, যার কারণে তারা অনেক খুশি, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি আসলে রাজপথ ছাড়বেন নাকি। তারা বলছেন যে তারা এখনই রাজপথ ছেড়ে যাবেন না, কারণ তাদের এখন একটি দাবি, সেটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন আসিফ মাহমুদ, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আসলে এই রাস্তা ছাড়বেন না। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে যারা বিক্ষোভকারী আছেন, যারা বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা এসেছেন, তারা সকাল থেকে জড়ো হতে থাকে এবং সকালের দিকে কিন্তু 10টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে মুষলধারে বৃষ্টি পড়েছে। সেই বৃষ্টির মধ্যেও তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং তারা অপেক্ষা করেছে যে কখন আসলে এই হাইকোর্ট থেকে তারা তথ্যটা পেতে পারে। এবং সেই তথ্য পাওয়ার পরপরই কিন্তু আমরা দেখছি যে তাদের মধ্যে এক ধরনের উল্লাস দেখা গেছে। তবে তাদের যে দাবি সেটি হচ্ছে, তারা বলছেন যে একই সাথে অনেক নেতাকর্মী কিন্তু আবার বলছেন যে আমরা নির্বাচনের যে সুস্পষ্ট রোড ম্যাপ সেটিও তারা চাচ্ছেন। কারণ গতকালই তাদের নেতা ইশরাক হোসেন এই আন্দোলনের সাথে যোগ দিয়েছেন এবং আন্দোলনের সাথে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেছেন, যার কারণে কিন্তু তারা বলছেন যে আসলে ইশরাক হোসেন যেই কথাগুলো গতকাল গণমাধ্যমের কাছে বলে গেছেন, সেই দাবিগুলো কিন্তু তারা আবারও তুলছেন। তারা বলছিলেন যে আসলে মেয়র শপথ পাঠ করানোটা যেমন একটি নিয়ম বহির্ভূত ছিল, তারা দাবি করছেন সেটি যেহেতু হয়ে গেছে, এখন পরবর্তী দাবিগুলোতে কিন্তু তারা যেতে চাচ্ছেন এবং তারা বলছেন যে এই দাবিগুলো না মানা পর্যন্ত পথ তারা ছাড়বেন না। এবং আমরা প্রশ্ন করেছিলাম আসলে সাধারণ জনগণের তো দুর্ভোগ হচ্ছে, দুর্ভোগ রেখে আসলে কেন আপনারা আন্দোলন করছেন। তারা বলছেন যে এই দুর্ভোগের পেছনেও দায়ী হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তাদের কারণেই আসলে এই পথঘাট কিংবা এই পথ তারা ছাড়ছেন না, এমনটি কিন্তু তারা বারবার বলে আসছিলেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এই যে গত 8 দিন যাবৎ যে এই আন্দোলন এবং এই আন্দোলন করার ফলে কিন্তু নগরের যে সেবা, সেই সেবাগুলো থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে নগরবাসী। এবং একই সাথে গত 4 দিন যাবৎ, আজকে 4 দিন যাবৎ ব্লকেট কর্মসূচি চলছে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে নাগরিক যে সেবাগুলো আছে, আঞ্চলিক অফিস সহ সেই সবগুলোতে কিন্তু নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। নাপি, এই ছিল আমার কাছে কাকরাইল থেকে সর্বশেষ তথ্য। কাকরাইল থেকে ইশরাক সমর্থকদের খবর জানাচ্ছিলেন সিউল আহমেদ। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র দলের নেতাকর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে ছাত্র দলের নেতাকর্মীরা। তবে কর্মসূচিতে বিঘ্ন ঘটায় মুষলধারে বৃষ্টি। যদিও তুমুল বৃষ্টি উপেক্ষা করে স্বল্প বিরতি দিয়ে শুরু হয় অবস্থান কর্মসূচি, তাতে শাহবাগ মোড় দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। নেতাকর্মীদের অভিযোগ, সাম্য হত্যার বিচারের আশানুরূপ অগ্রগতি নেই।
গ্রেপ্তাররা প্রকৃত অপরাধী কিনা সেটি নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ সময় সুষ্ঠু তদন্ত ও আসল অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সাম্যের যে হত্যাকাণ্ড ঘটেছে এখনো পর্যন্ত তার বিন্দু পরিমাণ কোনো অগ্রগতি আমাদের চোখের সামনে নাই। যাদেরকে গ্রেফতার করেছে এরা সত্যিকার আসামি কিনা সেটারও কোনো নিশ্চয়তা প্রশাসন আমাদেরকে দিচ্ছে না। মূল অপরাধী তাদের গ্রেপ্তার করতে হবে, কারণ সাম্যের হত্যাকারীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন শিক্ষার্থীকে অপরাধী গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? আমরা এই দাবিতে আজকে এখানে আবারও একত্রিত হয়েছি। এ নিয়ে আরো খবর জানাতে শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা কে কে উপস্থিত হয়েছেন? নাফি, আমরা সকাল থেকেই দেখেছি ছাত্রদলের সভাপতি যিনি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি এসেছেন এবং অন্যান্য কেন্দ্রীয় যারা রয়েছেন তারা এসেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা সকলকে এখানে দেখেছি এবং তারা এখানে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটকে আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে তাদের যে প্রতিবাদ অর্থাৎ শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে তাদের আজকেও জানেন যে বৃষ্টি সকাল থেকে তুমুল বৃষ্টি উপেক্ষা করেও তাদের যেই স্লোগান সেটি কিন্তু রাজপথে রয়েছে এবং এখানে আমরা যাদেরকে এখন বসে থাকতে দেখেছি সকলে এখানে বৃষ্টিতে ভিজেছেন এবং এখন বৃষ্টি থেমে গেছে, তারপরও তারা এখানে এসে অবস্থান নিয়েছে এবং সময় যত গড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের সংখ্যা এখানে বেড়েছে। আমরা দেখছি যে অবস্থান কর্মসূচি যেটি সে অবস্থান কর্মসূচি এখানে চলমান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে ৮ম দিনের মতো তারা এখানে যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন এবং তারা যেটি বলছেন ৯ দিন হয়ে গেছে এখন পর্যন্ত সাম্য হত্যার মূল হোতা তাকে গ্রেপ্তার করতে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম হয়নি এবং তারা যেটি বলছে এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা বাহিনীর যে গাফলতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে গাফলতি সেটি কিন্তু তারা বলছেন এবং এই যে গাফলতির কারণে এখন পর্যন্ত ৯ দিন পার হয়ে গেলেও মূল যে হত্যাকারী তার নাম প্রকাশ করতে পারেনি। তারা এটি দাবি করছেন, যদিও পুলিশের পক্ষ থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি ৩ দিন পরেই ৩ জনকে এবং গত মঙ্গলবারে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও প্রথম ৩ জনের নাম প্রকাশ করা হলেও পরবর্তীতে যে ৩ জন সে ৩ জনের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং এই দাবিতে আজকে সকালবেলা যখন তারা এখানে এসে ব্লকেট বলা যায় একেবারে শাহবাগ মোড় এবং এই ব্লকেটের কারণে আশপাশের যে যান চলাচল সেটি বন্ধ হয়ে গেছে এবং গুলিস্তান থেকে যেসব যানবাহন আসছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে পার হওয়ার সুযোগ থাকছে এবং চারপাশে দেখছেন যে তারা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এবং আমরা একেবারে চারপাশটি দেখাতে চাই। মাঝখানের জায়গাটি ফাঁকা, তবে চারপাশেই তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা নিয়েছেন এবং আমরা এই মুহূর্তে একেবারে বলা যায় যে এপাশে পিজি হসপিটাল এবং বারডেম সব মিলিয়ে চারপাশের যে অবস্থান সেটি কিন্তু এখানে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং মানুষ পায়ে হেঁটে চলাচল করছে এবং তারা যেটি বলছে যতক্ষণ পর্যন্ত সাম্যর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার না করা হবে এবং যিনি মূল হোতা তার নাম প্রকাশ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলন আরও তীব্র করারও প্রত্যয় তারা এখান থেকে ব্যক্ত করছে। তো নাফি, এই ছিল আমার কাছে ছাত্রদলের কর্মসূচির সবশেষ শাহবাগ থেকে। সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি আদায়ে অসহযোগ আন্দোলন শুরু করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও এনবিআর ভবন থেকে যুক্ত হচ্ছেন আতর নিয়ন। আতর, এনবিআর কর্মকর্তাদের টানা আন্দোলনে কি প্রভাব পড়ছে আর প্রধান উপদেষ্টার কাছে কখন স্মারকলিপি দিতে যাবেন কর্মকর্তারা, জানাবেন। যেমনটি বলছিলেন যে আসলে আমরা দেখেছি গত 12 মে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে যে এনবিআরকে 2টি বিভাগে কিন্তু বিভক্ত করা হয়েছে। তো সেই প্রজ্ঞাপন জারির পর থেকেই কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কলম বিরতিতে গিয়েছিলেন এবং টানা 6 দিনের মতো তারা কলম বিরতি পালন করেন এবং এর মাঝখানে তারা অর্থ উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টার সাথে বৈঠক করেন, কিন্তু সেটা ফলপ্রসূ না হয় তারা গতকাল যে ঘোষণা দিয়েছিলেন যে আজকে থেকে তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ এবং সেই সাথে
অসহযোগ যে আন্দোলন আছে সেটা তারা পরিচালনা করছেন। আমরা সকাল থেকে এনবিআরে উপস্থিত হয়েছি এবং সকাল থেকে দেখেছি যে আসলে কাজ না থাকায় কিন্তু অনেক কর্মকর্তাই সকালে দেরি করে এসেছেন বা ধীরে সুস্থে তারা এসেছেন, কিন্তু এসে তারা অনেকেই দপ্তরে যাননি, নিচে অবস্থান করেছেন, অফিসে ঠিকমতো অফিস করছেন না, বা আমরা বিভিন্ন কর্মচারীদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় তারা একসাথে বসে আড্ডা খোশ গল্প করছেন। কোনো কাজই কিন্তু এনবিআরে হচ্ছে না। আর সরকারের রাজস্ব আহরণের যে বড় জায়গাটা এনবিআর, সেই এনবিআরের রাজস্ব আহরণে কিন্তু যে ভ্যাট, ট্যাক্স, কাস্টমস আছে সেই জায়গাগুলো কিন্তু কাজ বন্ধ রয়েছে। তো সেখানে আমরা কথা বলেছি, প্রাথমিকভাবে কথা বলে আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় 20 থেকে 30 হাজার কোটি টাকার মতো একটি গত কয়েকদিনে কিন্তু রাজস্ব আহরণ সরকার মানে পিছিয়ে গেছে। যেটি এই কয়েকদিনে আহরণ করা সম্ভব হতো বা আদায় হতো, সেটি পরবর্তী আদায় করা হবে বা কতটা সময় পিছিয়ে বাড়তি সময় লাগবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। কারণ এই আন্দোলন চলাকালীন অবস্থায় এখনো সমাধান না হয়, তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে দুপুর 2টা বাজে স্মারকলিপি প্রদান করতে, সেখানে নাগরিক এনবিআর যেই ঐক্য পরিষদ রয়েছে সেই এনবিআর ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা যাবেন, সেখানে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে তারা স্মারকলিপি দিবেন। তো সেইখানে তারা এতদিন শুধুমাত্র বলেছিলেন যে তাদের 3টি দাবি ছিল, সেই 3টি দাবির সাথে তারা নতুন করে দাবি যুক্ত করেছেন যে আসলে যেই 2 ভাগে বিভক্ত করা রাজস্ব নীতি একটি হবে এবং রাজস্ব আহরণের আরেকটি বিভাগ হবে, সেই জায়গাটি তারা আসলে একেবারেই বাতিল চাচ্ছেন। কিন্তু এদিকে বলা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যেই প্র্যাকটিসটি করা হচ্ছে বা যেভাবে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেভাবে করার, তো সেই জায়গা থেকে আসলে এটা সম্ভব হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু মন্ত্রণালয় বা সেই জায়গা দিক থেকে কোনো উত্তর আসেনি। তো স্মারকলিপি দেওয়ার পরে বলা যাবে যে আসলে এটার বিষয়ে কোনো সমাধান হচ্ছে কিনা। তো এই ছিল এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আজকের অসহযোগ অবস্থানের সবশেষ তথ্য। আগারগাঁও এনবিআর ভবন থেকে যুক্ত ছিলেন আতরনিয়ন। মেগাসিটি ঢাকা যেন পরিণত হচ্ছে আন্দোলনের শহরে, যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি আদায়ের লম্বা তালিকা নিয়ে। ফলে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী রাজধানীবাসীর। বিশেষজ্ঞদের মত, আইনের শান্তিপূর্ণ প্রয়োগ ঘটাতে না পারলে আন্দোলনের নামে জনভোগান্তি রাষ্ট্রের অকল্যাণ বয়ে আনবে। পাশাপাশি আন্দোলন কর্মসূচির জন্য নির্ধারিত স্থানগুলো উন্মুক্ত করা বা আরও প্রসারিত করে দিলে ভোগান্তি কমার আশা। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। মেগাসিটি ঢাকা, প্রায় 2 কোটি মানুষের এই শহরে ভোগান্তির শেষ নেই। তবে পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন দেখছে নগরবাসী, যে কারণে জনদুর্ভোগ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর ভাগ্যে। ছোট বড় যে কোনো ইস্যুতে মুহূর্তেই উত্তাল হয়ে উঠে ঢাকার রাজপথ। অবাধে চলে অবরোধ, সমাবেশ কিংবা ঘেরাওয়ের মতো কর্মসূচি। প্রতিনিয়ত কর্মসূচির জন্য ব্যস্ততম এই নগর জুড়ে সৃষ্টি হচ্ছে অচলাবস্থা। আন্দোলনের নামে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের কৌশল হিসেবে বেছে নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী কিংবা বিভিন্ন পেশাজীবী সংগঠন। যার যখন যেভাবে খুশি সড়কে বসে পড়ছেন দাবি দেওয়ার লম্বা তালিকা নিয়ে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দাবি আদায়ের আন্দোলনে যেন ক্লান্ত ঢাকার রাজপথ। বিভিন্ন সূত্র মতে গেল 9 মাসে বিভিন্ন দাবিতে আন্দোলন হয়েছে অন্তত 500-ও বেশি। সময় মতো কর্মস্থলে পৌঁছানো ও অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া কিংবা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে এক ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। কেউ কেউ বলছেন কতিপয় গোষ্ঠীর স্বার্থে ভোগান্তিতে পড়তে হচ্ছে বৃহৎ জনগোষ্ঠীকে। ফলে প্রতিনিয়ত বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। আপনারা 10 জনের স্বার্থ লইয়া আমাকে হাজার হাজার মানুষের ভোগাইবেন, লাখ লাখ মানুষের ভোগাইবেন, এটা তো ঠিক না। কোনো পেশেন্ট সাথে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। আবার আমি একটা মহিলা মানুষ, দেখা গেছে বেশি জার্নি করতে পারি না, গরমে জ্যামে অস্থির হয়ে যায়। গাড়ি চালাতে দেয় না, বেতন পাই না, টিম মারতে পারতেছি না। সমস্যা তো ভাই আমাকে বিশাল সমস্যা। এক্সাম আছে, স্টুডেন্টরা আছে, তখন এই রাস্তার মধ্যে যদি আন্দোলন নিয়ে আসে তখন তারা হয়রানির শিকার হইতেছে, লেট হইতেছে। ডিএমপির পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা নির্দিষ্ট করে দফায় দফায় বিজ্ঞপ্তি দিয়েও থামানো যাচ্ছে না আন্দোলনকারী। ফলে এসব আন্দোলন সামলাতে নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে ট্রাফিক পুলিশদের। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, আন্দোলনের কারণে মোটরযান আইন প্রয়োগ সহ অন্যান্য কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ হয়ে গেলে ওই কাজেই সারাদিন ব্যস্ত থাকতে হয়।
এমনকি কোনো কোনো ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়, আন্দোলন অবরোধ রাত্র পর্যন্ত চলে এবং আমাদেরকে অতিরিক্ত ডিউটি করতে হয়, অতিরিক্ত ফোর্স মোতায়েন করতে হয়। সেক্ষেত্রে আমাদের মোটরযান আইন বলবৎ করার জন্য যে প্রসিকিউশনগুলো সেগুলো আমরা দিতে পারি না। এই ট্রাফিক জ্যাম কমানোর কাজেই আমরা ব্যস্ত থাকি। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল খান বলেন, আন্দোলনের জন্য বিভিন্ন জায়গা রয়েছে, প্রয়োজনও সেগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। রাষ্ট্র এই ক্ষেত্রে আইনের শান্তিপূর্ণ প্রয়োগ করতে না পারলে ভবিষ্যতে তা আরও বাড়বে এবং রাষ্ট্র একটি অকার্যকর হিসেবে পরিণত হবে। আন্দোলন যদি কেউ করতে চায় তার জন্য তো সুনির্দিষ্ট জায়গা আছে এবং সেই জায়গাগুলো আরও কীভাবে বাড়ানো যায় রাষ্ট্রের কাছে সেই আমরা আলোচনাটা করতে পারি। এটা যদি আমরা এখনই না থামাতে পারি, রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে নির্মমভাবে এবং শান্তিপূর্ণ প্রয়োগটা যদি না করে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে এবং রাষ্ট্র আরও অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হবে। দিন দিন তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৈরি হবে জনরোষ, যেটি কখনোই রাষ্ট্রের সার্বিক কল্যাণ বয়ে আনবে না। ওমর ফারুক, এখন, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে দুদকের তলবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন তার বক্তব্য দিতে হাজির হয়েছেন দুর্নীতি দমন কমিশনে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে জানাবেন। নাফি, আজকে কিন্তু 11:30 নাগাদ যিনি অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন, তিনি কিন্তু স্থানীয় সরকার যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ, তার কিন্তু এপিএস ছিলেন, তাকে মাসখানেক আগে কিন্তু তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, যে তদবির বাণিজ্য কিংবা টেন্ডার বাণিজ্য সহ নানা ধরনের, যেমন চাঁদাবাজি সহ এই ধরনের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো আনা হয়েছে। ফলে তারই ফলশ্রুতিতে কিন্তু গত মাসে তাকে সরিয়ে দেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। এবং আজকে তাকে কিন্তু ডাকা হয়েছে সকাল সকাল। তিনি কিন্তু 11:30 নাগাদ, অর্থাৎ বলা যায় যে প্রায় ঘণ্টাখানেকের কাছাকাছি কিন্তু সময় হয়েছে তিনি এসেছেন। এবং তিনি আসার পরপরই যিনি দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সহ তার নেতৃত্বে কিন্তু একটা দুদকের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তার সঙ্গে বসছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে কি ধরনের আসলে দুর্নীতি হয়েছে কিংবা তারা আসলে কোনো দুর্নীতির আলামত পাবেন কিনা, সেই বিষয়ে কিন্তু তার আজকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে গত বৃহস্পতিবার এই যে মোয়াজ্জেম হোসেন সহ প্রায় 4 জনকে কিন্তু ডাকা হয়েছে দুদকে এবং 4 জনের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার যেই 2 জন সহকারী ছিলেন, সেই 2 জন সহকারী গতকালকে এসেছেন এবং এনসিপির যিনি সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর, তিনিও কিন্তু গতকালকে দুদকের ডাকে হাজির হয়েছেন। অর্থাৎ গতকাল এই 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা উত্তর দিয়েছেন যে কি ধরনের আসলে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে কিন্তু তারা উত্তর দিয়েছেন। এবং দুদকও কিন্তু বলছে যে তারা আসলে তাদের সপক্ষে যুক্তি দিয়েছেন এবং দুদক আসলে যাচাই বাছাই করে এটা আসলে দেখবে যে কি ধরনের দুর্নীতি হয়েছে। এবং আজকে যিনি মোয়াজ্জেম হোসেন এসেছেন, তিনিও কিন্তু তার উত্তর দেওয়ার পর আসলে দুদক যাচাই বাছাই করে আমাদেরকে জানাবে যে কি ধরনের দুর্নীতি হয়েছে এবং তার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়। এই ছিল দুদক থেকে সবশেষ। নাফি। স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএসকে দুদকে তলবের খবর জানাতে যুক্ত ছিলেন নাজমুস সাকিব। ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকরা সুযোগ পাওয়ায় ভোগ্যপণ্যের বাজারে ভেঙে গেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, যার সুফল মিলেছে দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে। কোরবানির আগে গেল বছরগুলোতে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন মশলার দাম বাড়লেও এবারের চিত্র ভিন্ন। ব্যবসায়ীরা বলছেন, সবার আমদানির সুযোগ পাওয়া, আন্তর্জাতিক বাজারে পড়তি দাম ও পর্যাপ্ত সরবরাহের কারণে বাজারে স্বস্তি ফিরেছে, যার সুফল পাবেন ভোক্তারা। বিস্তারিত শোয়েব রহমানের প্রতিবেদনে। দেশে আদার চাহিদা বছরে প্রায় 3 লাখ টন, উৎপাদন হয় অর্ধেকেরও কম। ফলে প্রায় 55 থেকে 60% আদা আমদানি করতে হয়। এর মধ্যে ভারত আর চায়না থেকে বেশি আদা আসে বাংলাদেশে। আদা সবচেয়ে বেশি বিক্রি হয় কোরবানির ঈদের মৌসুমে। এবারও খাতুনগঞ্জে প্রতিটি আড়তেই মশলা জাতীয় এই পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আর বছর ঘুরতেই পাল্টে গেছে চিত্রও। গেল বছর কোরবানির ঈদের সময় চায়না আদা 250 থেকে 260 টাকায় বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 115 টাকায়, আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র 70 টাকায়। আন্তর্জাতিক বাজার সাথে অনেক ডিফারেন্স আমাদের বাজার। আন্তর্জাতিক বাজার আপনার এই আদা হচ্ছে 140 টাকা পত্তা পাই, 40 থেকে 135 টাকা, আমরা বেচছি 115 টাকা। কোরবান উপলক্ষে মাল বেশি করে ফেলছে, সে কারণে লোকসান দিতে হচ্ছে, বাজার কম।
মানে লাগবে যে আপনার এই 50 টন, চলে আসছে 100 টন। এটা ওভার হয়ে গেছে না, সেখানে কম বেশটা হচ্ছে, কাঁচামাল তার রাখা যাবে না। বছরে রসুনের চাহিদা প্রায় 6 লাখ টন। এক বছরের ব্যবধানে এই পণ্যেও মিলছে অনেকটা স্বস্তি। গেল বছর কোরবানির মৌসুমে 200 টাকায় বিক্রি হওয়া চায়না রসুন এখন কিনতে পারছেন 115 টাকায়। আন্তর্জাতিক বাজারে রসুনের দাম পড়তির দিকে হওয়ায় বেকায়দায় আমদানিকারকরা। গত বছরের সাথে তুলনা করলে অর্ধেকে নেমেছে পেঁয়াজের দামও। গেল বছর যেখানে পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা, এখন সেটি 42 থেকে 55 টাকা। আর চাহিদার প্রায় পুরোটাই পূরণ করছে দেশি পেঁয়াজ। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশি পেঁয়াজেই এবার চাহিদা মিটবে বলছেন ব্যবসায়ীরা। 8-10 দিন পরে বেচা বিক্রির সময় থাকবে না, ওটা ওরা গরু এবং অন্যান্য আইটেম নিয়ে চলবে। এখান থেকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে মোকামে নিয়ে যাবে, এই সময় নিয়ে যাবে। তো এখন যখন হচ্ছে না, সামনে আর আশা করা যায় না, সামনে আরও মাল আসবে, অতিরিক্ত যারা ইনপুট করছে সব মাল আসবে। খাতুনগঞ্জের বাজারে অন্যান্য মশলাতেও কমেছে দাম। ভারতীয় মরিচে কেজি প্রতি 50 থেকে 60 টাকা, দেশি মরিচ কেজিতে প্রায় 50 টাকা কমেছে। হলুদ কমেছে কেজিতে 30 টাকা। আড়তদাররা বলছেন সিন্ডিকেট ভেঙে এখন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন, ফলে পর্যাপ্ত সরবরাহ থাকায় দামও কমেছে। মশলার ক্ষেত্রে এই বছর মোটামুটি বাজার খুবই নিচের দিকে। যেমন ধরেন মরিচ যেগুলো আমরা বেচতাম 300-র উপরে, এই মরিচগুলো এখন 230 টাকা। আগে যেরকম ছিল যে কিছু সীমিত কিছু মানুষের যারা আমদানিকারকরা একটা সিন্ডিকেটের মতো একজন কিছু ব্যক্তির উপর নির্ভরশীল ছিল, এখন যে চাইছে সবাই আমদানি করতে পারতেছে। সে কারণে একটা ওপেন একটা বাজার হয়ে গেছে, সে কারণে একটু বাজারটা একটু কমে আসছে বলে মনে হচ্ছে। খাতুনগঞ্জে দৈনিক স্বাভাবিক গড় লেনদেন হয় প্রায় 1,500 কোটি টাকা। উৎসবের মৌসুমে এ লেনদেন ছাড়িয়ে যায় দৈনিক 2,000 কোটি টাকার বেশি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। কোরবানি উপলক্ষে বগুড়ায় জমে উঠেছে পশুর হাট। দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। এই নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার থাপের হাট থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, এখনো কোরবানির ঈদের প্রায় 2 সপ্তাহ বাকি। এখন এই মুহূর্তে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ নাফি, এখনো 2 সপ্তাহ বাকি থাকলেও কিন্তু বগুড়ার যে হাটটিতে আমি রয়েছি, সেই হাটে কিন্তু প্রচুর জমজমাট পশু এখানে সরবরাহ হয়েছে। এবং এই হাটে আগাম যে পশু সরবরাহ হয়ে থাকে, এর কারণটি হলো এই হাট থেকে যে পশুগুলো, সেই পশুগুলো কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন স্থানে কিন্তু চলে যায়। এই কারণে কিন্তু অনেক আগ থেকে কিন্তু জমজমাটভাবে হাটটি হয়। আর এই হাটে কিন্তু বেচাকিনাও জমে ওঠে। 11টার থেকে হাটে বেচাকিনা জমে উঠেছে এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন এখানে ব্যাপারীরা, তারা কিন্তু এখানে তারা পশু কিনছেন এবং তারা এখান থেকে পশু তারা ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এখানে হাট কর্তৃপক্ষ তাদের জন্য ব্যবস্থা রেখেছেন, বিশেষ করে ট্রাক ভাড়া করে দেওয়া, তাদের থাকা, তাদের খাওয়া, এরকম তাদের কিন্তু ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে হাট কমিটির তরফ থেকে। আর এখানে যদি আমি একটু পরিসংখ্যান বলতে চাই, সেটি এইবার বগুড়াতে প্রায় 7,46,000 এখানে পশু উৎপাদন হয়েছে। তার মধ্যে গরু রয়েছে 3,16,000 এবং বাকি 3,80,000 ছাগল, বাদবাকি কিন্তু ভেড়া রয়েছে। আর এই পশুগুলো এখানে উদ্বৃত্ত পশু রয়েছে প্রায় 37,000 পশু কিন্তু উদ্বৃত্ত রয়েছে, যা প্রয়োজন তার থেকে কিন্তু উদ্বৃত্ত রয়েছে। আর এখানকার পশুগুলো বিশেষ করে বিভিন্ন স্থানে যাওয়ার কারণে কিন্তু এখানে বেশ খামার গড়ে উঠেছে। 51,000 খামারে কিন্তু পশু উৎপাদন হয়েছে এবং সেই পশুগুলো কিন্তু হাট বাজারে এখানে আনা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। আর এবারে এখানে হাটের যে ইজারা বিষয়, সেই ইজারা কিন্তু এবারে ইজারাদার না থাকার কারণে হাট কর্তৃপক্ষ সরকারি তরফ থেকে কিন্তু এখানে খাস কালেকশনে তারা ইজারা নিচ্ছেন এবং এইভাবে কিন্তু তারা এখানে বেচা কেনা হচ্ছে এবং খাজনা এখানে আদায় করা হচ্ছে, সরকারি বিধি মোতাবেকই খাজনা আদায় করা হচ্ছে। আর এই পশুগুলো, এই কুরবানি হাটগুলো চলবে আরও যে 15 দিন, সে 15 দিনও কিন্তু বেচা কিনা এর চেয়ে ভালো হবে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। আর যদি দাম দর বলি, সেটি হলো এখানে মাঝারি গোছের যে গরু
গরুগুলো দেখা যাচ্ছে সেই গরুগুলো কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে এবং আরও কম দামে 80,000 70,000 টাকাও কিন্তু গরু রয়েছে। আর যে বৃহৎ আকার যে গরুগুলো সেটা কিন্তু 2 লাখ 3 লাখ 3.5 লাখ 5 লাখ পর্যন্ত গরু এখানে বেচা কেনা হচ্ছে। তো এইভাবে কিন্তু বেচা কেনা শুরু হয়েছে বগুড়াতে এবং যে আরও হাট রয়েছে প্রায় 50-এর অধিক হাট রয়েছে সেগুলোতে কিন্তু বেচা কেনা জমে উঠেছে। তো নাফি এই ছিল আমার কাছে বগুড়ার যে হাট বাজারে কুরবানি বেচা কিনা তার সর্বশেষ। ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার কোরবানির হাটের খবর জানাচ্ছিলেন মাজিদুর রহমান। ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে 24 জন পুশ ইনের ঘটনা ঘটেছে, তাদেরকে থানায় রাখা হয়েছে। এনে বিস্তারিত জানাতে ছাগলনাইয়া থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। কখন এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, অনুপ্রবেশকারীদের সম্পর্কে কি তথ্য রয়েছে জানাবেন। আমরা এখন আছি ফেনীর ছাগলনাইয়া থানায়। এই থানায় মূলত যে গতকাল রাতে যে মোট 24 জনকে ফেনীর সীমান্ত দিয়ে পুশিং করা হয়েছে, সেই 24 জনের 12 জনকে ছাগলনাইয়া থানায় রাখা হচ্ছে এবং আর 12 জনকে রাখা হয়েছে ফুলগাজী থানায়। আমরা কথা বলেছি বিজিবির সাথে এবং ছাগলনাইয়া থানা এবং ফুলগাজী থানার সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ফেনীর ছাগলনাইয়ার মডুয়া সীমান্তে, যেটি যশপুর বিওপির আন্ডারে রয়েছে, এবং ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে 12 জন করে মোট 24 জনকে পুশিং করা হয়েছে, যারা ভারতের হরিয়ানা এবং গুজরাট সহ বিভিন্ন রাজ্যে বসবাস করত। যাদেরকে পুশিং করা হয়েছে তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে তাদেরকে মূলত বিভিন্ন জায়গা থেকে আটক করে বিমান যোগে আগরতলা আনা হয় এবং আগরতলা থেকে চোখ বেঁধে রাতের অন্ধকারে ফেনীর যে দুটি সীমান্ত দিয়ে প্রবেশ করিয়ে দেয়া হয়। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারা 2017 এবং তারও আগে বাংলাদেশ থেকে কিন্তু ভারতে গিয়েছিল এবং সেখানে কাজ করছিল এবং একটি বস্তিতে বসবাস করছিল। সেখান থেকে ধরেই মূলত তাদেরকে বিমান যোগে আনা হয় এবং যে সীমান্ত দিয়ে প্রবেশ করানো হয়। আমরা কথা বলেছি ছাগলনাইয়া থানার সাথে। ছাগলনাইয়া থানা যেটি বলেছেন যে রাতের অন্ধকারে ভারতীয় বিএসএফ সীমান্তে পুশিংয়ের যে খবর তারা পেয়েছেন, সাথে সাথে গিয়েছেন, এরপরে বিজিবি গিয়ে তাদেরকে উদ্ধার করে এনেছেন। আমরা কথা বলেছি ছাগলনাইয়া থানা এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যাদেরকে পুশিং করা হয়েছে তাদেরকে কিন্তু তাদের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা কি হবে সেদিকে কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং সে বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। আমরা কথা বলেছি ফেনীস্থ 4 বিজিবির যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীর যে সীমান্তবর্তী 126 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, সেই 126 কিলোমিটার সীমান্তে কিন্তু তারা কিন্তু বরাবরই নজরদারি বাড়িয়েছেন অন্যান্য সময়ের চাইতে। পুশিংয়ের ঘটনা সহ যে চোরাচালান এবং অন্যান্য বিষয়ে তারা কিন্তু তৎপরই রয়েছেন। রাতের অন্ধকারে এই যে পুশিংয়ের ঘটনা ঘটেছে, যেটি কিন্তু তারা বলছেন যে এই ঘটনাকে তারা অনভিপ্রেত মনে করছেন এবং এই যে বিষয়টাকে তারা উদ্বেগজনক মনে করছেন। সীমান্তবর্তী এলাকায় ফেনীর যে 126 কিলোমিটার রয়েছে, 126 কিলোমিটার এলাকায় আরো জোরদার করার যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন এবং যাদেরকে পুশিং করা হয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদেরকে বিএসএফ এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে। এ ছিল ফেনীর ছাগলনাইয়া থানা থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনীর সীমান্ত দিয়ে 24 জনকে পুশিংয়ের ঘটনার খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে মানববন্ধন করছেন শিক্ষকরা। কুয়েটের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় এখনও পদক্ষেপ না নিয়ে ক্ষুব্ধ তারা। এ নিয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, আর কি বলছে এ বিষয়ে প্রশাসন? নাফি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এবার ভিসি অপসারণের যে 1 দফা দাবি সেটিতে কিন্তু নেমেছেন। এখানে শিক্ষকরা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন। গত 18 ফেব্রুয়ারি এই কুয়েট ক্যাম্পাসে যে হামলার ঘটনা ঘটে তারপর থেকে এই পর্যন্ত বেশ কিছু শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে, এমনটাই বলছেন এখানকার শিক্ষকরা, এবং তারা এই লাঞ্ছিতকারীদেরকে
বিচারের দাবিতে কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি সহ বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছেন। এখানে শিক্ষকরা যেটি বলছেন যে মূলত কিন্তু এই শিক্ষকদের যে লাঞ্ছিতের যে ঘটনা সেটি কিন্তু বেশ বড় ধরনের একটি ঘটনা, এবং এই ঘটনার যদি সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে কিন্তু তারা শিক্ষা কার্যক্রমে ফিরবেন না, এবং সেই কথাই কিন্তু তারা চলছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা সেই দাবি কিন্তু করে আসছিলেন। কিন্তু গত 19 তারিখে যখন শিক্ষকরা ভিসির যে কার্যালয় রয়েছে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন এবং তার সাথে কথা বলতে যান, কিন্তু সেই সময় তারা দেখেন যে ভিসি দাপ্তরিক কাজ দেখিয়ে তিনি ক্যাম্পাস ছেড়েছেন এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু তিনি ক্যাম্পাসে প্রবেশ করেননি, এবং সেই কারণেই তারা চিন্তা করছেন যে এই বর্তমান যে ভিসি এসেছেন তিনি এখানকার মূল যে স্বাভাবিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে আনার যে কাজ সেটি তিনি পারবেন না এবং সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। এবং শিক্ষকরা আজকে মানববন্ধন করেছেন। এই যে দুর্বার বাংলার যে চত্বরটি দেখছেন এখানে কিছুক্ষণ আগেই শিক্ষকরা দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে তারা মানববন্ধন করেছেন এই একটাই দাবিতে যে ভিসি অপসারণ করে নতুন একজন পূর্ণকালীন ভিসি নিয়োগ দেওয়া যেন হয়, এবং সেই ভিসি যেন এসে এখানকার যে শিক্ষা কার্যক্রম সহ একাডেমিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলো যেন ফিরিয়ে আনেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এখানকার শিক্ষকরা কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে তখনই যখন নতুন একজন ভিসি পূর্ণকালীন যে ভিসি তিনি আসবেন এবং এসে শিক্ষা কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিক করে তুলবেন। এছাড়াও এখানকার শিক্ষার্থীরা বেশ কিছু শিক্ষার্থীরাও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিল। নাফি, এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন রামিম চৌধুরী। ভারতের দিল্লিতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 6 জন। এছাড়াও ঝড়ের কবলে পড়ে ভয়াবহ টার্বুলেন্সের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অর্ধশতাধিক ফ্লাইট বিলম্বের পাশাপাশি 11টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। রাজধানীতে গরমের প্রকোপ ফিরে আসার সম্ভাবনা থাকলেও আগামী 4 দিনের জন্য দক্ষিণের 5 রাজ্যের বেশিরভাগ অঞ্চলে নতুন করে জারি করা হয়েছে সতর্কতা। নাফি আরমান মননের প্রতিবেদনে বিস্তারিত। আবারও বৈরী আবহাওয়ার কবলে ভারতের দিল্লি। আকস্মিক বৃষ্টিপাতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি মিললেও বুধবার ৭৯ কিলোমিটার গতিবেগের তীব্র ঝড় আর শিলাবৃষ্টিতে বিপাকে পড়েন রাজধানী নয়াদিল্লির বাসিন্দারা। আবহাওয়ার এই বৈরিতা কেড়ে নিয়েছে কয়েকজনের প্রাণ। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য বলছে আরব সাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবেই আবহাওয়ার এই বিপর্যয়। বুধবার দিল্লিতে রেকর্ড করা হয়েছে 12 মিলিমিটার বৃষ্টি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ, বিলবোর্ড ও কাঁচা বাড়ি। পাশাপাশি শিলাবৃষ্টিও বাড়িয়েছে ভোগান্তি। এদিন রাজধানীতে শিডিউল বিপর্যয়ের শিকার হয় অর্ধশতাধিক ফ্লাইট। পাশাপাশি বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। দিল্লি থেকে শ্রীনগর যাবার পথে এদিন শিলাবৃষ্টি ও প্রবল ঝড়ের কবলে পড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ভয়াবহ টার্বুলেন্সের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটির সামনের অংশ। যদিও প্রায় 200 যাত্রী নিয়ে শেষ পর্যন্ত শ্রীনগরের নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। ট্র্যাকে বিভিন্ন বস্তু পড়ে থাকায় বিঘ্নিত হয় দিল্লির মেট্রো সার্ভিসও। এতে সময়ের সঙ্গে সড়কপথে বাড়তে থাকে গাড়ির চাপ। এক্সপ্রেসওয়েতেও দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। আইএমডির পূর্বাভাস বলছে বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা 30 ডিগ্রির নিচে থাকলেও পরের দুদিন ছুঁতে পারে 40 ডিগ্রির ঘর। তবে অতিবৃষ্টির শঙ্কায় কর্ণাটক, কেরালা, গোয়া, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। পুরো সপ্তাহ জুড়ে বজ্রবৃষ্টিসহ শিলাঝড়ের দেখা পেতে পারেন সিকিম, আসাম ও মণিপুরের বাসিন্দারা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ইসরায়েলি দূতাবাসের 2 কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। বুধবার রাতে জাদুঘরের ভেতরে অনুষ্ঠান চলাকালে ইসরায়েলি দূতাবাসের এক নারী ও এক পুরুষ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলে নিহত হন তারা। সে সময় জাদুঘরের ভেতরে ইসরায়েলি দূতাবাসের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের প্রতি শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম এবং দ্রুত অপরাধীকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার।
ইশরাকের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ, কাকরাইলে উল্লাস, আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের অবরোধ, যান চলাচল বন্ধ। অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে রাষ্ট্রের অপরাপর যে নাগরিক রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলন চলছে, দুপুরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন কর্মকর্তারা। 9 মাসে রাজপথে 5 শতাধিক আন্দোলনে ক্ষুব্ধ নগরবাসী, যান চলাচল বিঘ্নে তীব্র ভোগান্তি, আইনের শান্তিপূর্ণ প্রয়োগের তাগিদ। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে যদি তার আইনের প্রয়োগটা না করে তাহলে ভবিষ্যতে দেখা যাবে যে এইটার স্কেলটা আরও বেড়ে যাবে। ভারতের দিল্লিতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে 6 জনের প্রাণহানি, 5 রাজ্যে নতুন করে অতিবৃষ্টির সতর্কতা জারি। শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।